নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছি সরগরম। রবীন্দ্রনাথ ঠাকুর দেবতার গ্রাস কবিতায় লিখেছিলেন, গ্রামে গ্রামে সেই বার্তা রটে গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে। সাগরে নয়, শ্রমিকদের অ্যাকাউন্টে যাবে টাকা। 21শে ফেব্রুয়ারি 100 দিনের 21 লক্ষ বঞ্চিত শ্রমিককে টাকা দেবে রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা গ্রামে গ্রামে পৌঁছে দিতে বললেন। কেন্দ্র তো আগেই টাকা দিয়েছে, এতদিন কেন দেননি প্রশ্ন তুলছে বিজেপি। একলা চলোর পর এবার অল আউট খেলার হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জবাব অধীর রঞ্জন চৌধুরী। জোট ফিনিশড, কোথায় জোটের ভবিষ্যৎ? এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে জোটের ভবিষ্যৎ যে জায়গা থেকে বলছি সেখানে এই মুহূর্তে একটি বড় খবর আপনাদের সামনে রাখবো। জল্পনা বাড়িয়ে হঠাৎ 3টি কমিটি থেকে দেবের পদত্যাগ। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি পদে ইস্তফা দিলেন দেব। ঘাটাল হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে ইস্তফা। বীরসিংহ উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যানের পদও ছাড়লেন দেব। কেন হঠাৎ 3টি সরকারি কমিটি থেকে ঘাটালের তৃণমূল সাংসদের পদত্যাগ? এখনো পর্যন্ত 3টি কমিটি থেকে ইস্তফা নিয়ে দেবের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও জেলা শাসকের দপ্তর সূত্রে জানানো হয়েছে দেবের পাঠানো 3টি পদত্যাগ এসেছে, অর্থাৎ যে পদত্যাগ পত্র তিনি পাঠিয়েছিলেন সেটা এসেছে জেলা শাসকের দপ্তর সূত্রে জানা যাচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, 3টি সরকারি কমিটি থেকে ঘাটালের তৃণমূল সাংসদ হঠাৎ পদত্যাগ করলেন কেন? একেবারে লোকসভা ভোটের নির্বাচনের মুখে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত। রাজস্বী। একদমই তাই পাপিয়া, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং একই দিনে একই সময়ে জেলা শাসকের দপ্তরে চিঠি পাঠিয়ে সাংসদ ইস্তফাপত্র দিচ্ছেন। 3টে স্থানীয় স্তরে 3টে জায়গা, হাসপাতাল, কলেজ এবং উন্নয়ন সমিতি, যে 3টেতে সাংসদ হিসাবে তিনি 3টে ডিফারেন্ট বিভিন্ন পদে আসীন ছিলেন, সেই সমস্ত পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন, ইস্তফা দিলেন সরাসরি। এবং এটা কেন, সেই কারণ কিন্তু ইস্তফাপত্রে কোনো ব্যাখ্যা নেই। শুধুমাত্র তিনি ইস্তফা দিতে চান, ইস্তফা দিচ্ছেন, এটাই তার ইস্তফাপত্রে লেখা রয়েছে। আজকের তারিখে লেখা, জেলা শাসককে উদ্দেশ্য করে এই 3টি পৃথক পৃথক পোস্ট থেকে রিজাইন করার ইচ্ছে জানিয়ে চিঠি, এবং এই প্রত্যেকটি চিঠি জেলা শাসকের দপ্তরে আজকে বিকেলবেলা পৌঁছেছে। তার পরবর্তীতে প্রশাসন এখন ঠিক করছে যে যে সমস্ত জায়গা থেকে এই পদগুলোতে তার নিয়োগ হয়েছিল সেই সমস্ত অথরিটিকে জানানো, এবং তারপরে ডিএম অফিস থেকে এর পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। অর্থাৎ দেব সাংসদ হিসাবে এই লোকসভা ভোটের প্রেক্ষাপটে ঠিক কয়েক মাস আগে এইভাবে যে পদত্যাগ করলেন, তার রাজনৈতিক মহলে কিন্তু জল্পনা তুঙ্গে উঠেছে। এটাকে নিয়ে দেবের তরফে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কি এমন কারণ ঘটলো যাতে শাসক দলের সাংসদ তিনি শাসক দলের আচমকা কোনো রকম প্রেক্ষাপট ছাড়া পদত্যাগ করলেন? ঘাটাল যে কলেজ আছে, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলেন, ঘাটাল এসডি হসপিটালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন এবং বীরসিংহ উন্নয়ন সমিতির প্রেসিডেন্ট ছিলেন। এই 3টে গুরুত্বপূর্ণ পদ থেকেই তিনি নিজেকে সরিয়ে নিলেন কেন? এই প্রশ্নেরই উত্তর কিন্তু এখন খোঁজা হচ্ছে। দেবের তরফে প্রতিক্রিয়া পাওয়া গেলে হয়তো কিছুটা পরিষ্কার হবে। রাজনৈতিক মহলে অর্থাৎ শাসক দলের তরফেও, তৃণমূল কংগ্রেসের তরফেও কিন্তু এখনো কোনো সেরকম স্পষ্ট ব্যাখ্যা আমরা পাইনি। একদমই রাজস্বী, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি আরো একবার, 3টি সরকারি কমিটি থেকে একেবারে জল্পনা বাড়িয়ে দেবের পদত্যাগ। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি, ঘাটাল হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ এবং বীরসিংহ উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যানের পদও ছাড়লেন দেব। আমি এখানেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। রাজীব দা, কি এমন হলো যে হঠাৎ করে 3টি সরকারি কমিটির পদ থেকে ইস্তফা দিলেন দেব? না, আমি তো বুঝতে পারছি না। যে আমার মনে হয় যে সবথেকে বেশি বোধহয় আপনারাই বেশি উত্তেজিত দেখছে এই ব্যাপারটা নিয়ে। আমাদের কাছে তো এটাকে কোনো অস্বাভাবিক কিছু মনে হচ্ছে না। প্রথম বলি যে দেব কোনো আমাদের তৃণমূল কংগ্রেসের সদস্য পদ থেকে ইস্তফা দেয়নি, সাংসদ পদ থেকে ইস্তফা দেয়নি, দলের যে দায়িত্বে সে ছিল সেই জায়গা থেকেও সে ইস্তফা দেয়নি। সেই ইস্তফা দিয়েছে এমন 3টে জায়গায়, যে 3টেই হচ্ছে সরকারি পদ। নিয়ম অনুযায়ী
আমি আপনাদের বলছি, আমরাও তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে আমরা যে অফিস অফ প্রফিট বিভিন্ন যে সংস্থাগুলো থাকে তার যে দায়িত্ব থাকে, সেই দায়িত্বগুলো থেকে নর্মালি এটা নিয়মই হচ্ছে নির্বাচনের অ্যাটলিস্ট 1-2 মাস আগে থেকে এটার থেকে একটা অব্যাহতি চাইতে হয়, পদত্যাগ করতে হয়। আমার যতদূর মনে হচ্ছে, যদিও এইমাত্র ঘটনাটা ঘটেছে, আমি আপনাদের স্টুডিওতে এসেই দেখলাম, সুতরাং আমি নিশ্চিত যে এটা কোনো বড় ইস্যুই নয়। এটা একটা নর্মাল রুটিনে নির্বাচনের আগে পদত্যাগ করতে হয় বলে এটা রুটিন মাফিক সে পদত্যাগ করেছে। সুতরাং এর মধ্যে পদত্যাগ বলছেন, কিন্তু আপনি ওই যে বললেন না যে আমরা উত্তেজনা ছড়াচ্ছি, আসলে আপনি আবার বললেন যে সরকারি কমিটি বলেই প্রশ্নটা উঠছে। যদি এটা নিজের ক্লাব থাকতো বা ওনার কোনো ফিল্ম প্রোডাকশন হতো তাহলে নিশ্চয়ই এই প্রশ্নটা এভাবে উঠতো না। আমি স্পষ্টভাবে একটু আগে আপনাদের বুঝিয়ে বললাম যে কোনো একজন সাংসদ হোক বা একজন বিধায়ক হোক বা জনপ্রতিনিধি, সে যখন জেনারেল ইলেকশনে লড়তে যায় বা লড়বার মনস্থির করে, তার আগে নর্মালি অফিস অফ প্রফিট যে জায়গাগুলো থাকে বা সরকারি বিভিন্ন পদ যেগুলোতে ধরুন দায়িত্বে রয়েছে, সেই দায়িত্ব থেকে অব্যাহতি চাইতেই হবে, এটা লিখতে হয়। যখন এফিডেভিট দিতে হয়, আপনি বলছেন ঘাটাল থেকে দেব লড়বেন, এটা নিশ্চিত। এখন দেখুন, আমি আবার বলছি, দলনেত্রী আমাদের হাইকমান্ড ঠিক করবেন, আমাদের দলের সর্বোচ্চ পর্যায়ে যারা নেতৃত্ব আছেন তারা ঠিক করবেন কে কোথায় সাংসদ হবেন, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করবেন, কে কোন জায়গা থেকে লড়বেন। সুতরাং দেব এখনও অবধি সাংসদ আছে এবং যতক্ষণ না এই নতুন করে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হচ্ছে ততদিন সে সাংসদ রয়েছে। আগামী দিনে প্রার্থী করবে কিনা সেটা দল ঠিক করবে, কিন্তু নিয়ম অনুযায়ী একটা অফিস অফ প্রফিট থেকে তাকে অব্যাহতি চাইতে হয়, সে চেয়েছে, রুটিন মাফিক ব্যাপার। এটা কি তাহলে সবাই করছে এবং করবে, আরো যারা আছে হয়তো আজকে কেউ করেছে, কালকে আগামী দিনে কেউ করবে। যদি দলের তরফ থেকে কাউকে বলে দেওয়া হয় যে তুমি এই জায়গা থেকে ইমিডিয়েট পদত্যাগ করো, হয়তো দলেরও কোনো নির্দেশ থাকতে পারে। একটাই প্রশ্ন, একটাই জানার, মানে উনি তো বললেন, কিন্তু একটাই আমার মানে কোশ্চেন আসছে যে অফিস অফ প্রফিট থেকে যদি পদত্যাগ করতে হয় ক্যান্ডিডেট হওয়ার জন্য, যদি কাউকে পদত্যাগ করতে হয়, তাহলে এমপি হয়ে যাওয়ার পর আবার সেটা কি সংবিধান, মানে এটা টেকনিক্যাল বিষয় বলছেন। আমার তো একটু আমি আপনার সঙ্গে আমি কথা বলি, আমার প্রশ্নটা এই জায়গায় যে আমি যদি আমার লোকসভার ক্যান্ডিডেট হওয়ার জন্য আমি এগুলো থেকে পদত্যাগ করতে হয়, তাহলে আমি যখন লোকসভার সদস্য হয়ে গেলাম তখন আমি ওখানে আবার থাকতে পারবো। এটা মানে কোন লজিক্যালি, মানে একটা লজিক্যাল এক্সপ্রেশন হয়তো সেটাতে আমার বোধগম্য হচ্ছে না, আমি জানি না। এবং দেব কেন পদত্যাগ করেছে সেটা তৃণমূল কংগ্রেসই বলতে পারবে, কিন্তু এইটুকু সত্যি যে নির্দিষ্টভাবে আমার কো-প্যানেলের কথা শুনেই আমার যেটা মনে হলো কারণ নির্দেশেই করেছে, এবং সেটাই স্বাভাবিক যে একজনই তো সবটাই করেন এবং এগুলো মানে বসিয়ে রাখা হয়, নিজস্বতা থাকে না, এটাই হচ্ছে। ঠিক আছে, আমি বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথদা, একটু বুঝে নিতে চাইবো, মানে আমাদের জানা নেই অফিস অফ প্রফিট মানে যদি সাংসদ হন এরকম দলীয় কোনো নির্দেশ থাকে তাহলে সচরাচর তো এরকম আসলে দেখা যায় না। উনি বলছিলেন উত্তেজনা, কিন্তু আমরা বলছি কৌতূহল থেকে তো এই প্রশ্নটা জাগবেই। একটা কলেজ, মহাবিদ্যালয়, একটা উন্নয়ন পর্ষদ তার পদ ছেড়ে দিলেন, হঠাৎ কি এমন কারণ ঘটলো? আপনি যদি একটু ব্যাখ্যা দেন, বুঝিয়ে দেন। প্রথমত যে 3টে পদে উনি থেকে পদত্যাগ করলেন কোনটাই মানে অফিস অফ প্রফিট, এটাই কল্যাণ মানে রোগী কল্যাণ সমিতির যিনি চেয়ারম্যান হিসেবে কাজ করেন সেটা একেবারে কোনো টাকা পয়সা ছাড়া করেন। তিনি বিদ্যাসাগরের যে স্মৃতি বিজড়িত এলাকায় যে উন্নয়ন পর্ষদ আছে সেটাও একেবারে টাকা পয়সা ছাড়া কাজ করা হয়। প্রত্যেকটা মানে অফিসই কিন্তু মানে প্রফিট ছাড়া ভলেন্টারি সাংসদ হিসেবে জয়েন, মানে একদম বাধ্যবাধকতা কিছু আছে ওই 3টে অফিসে। আমি মনে করি হলো এটা কি সব সাংসদের ক্ষেত্রে প্রযোজ্য? আমরা তো অতীতে কখনো দেখিনি, বর্তমানেও না। বিশ্বনাথদার কথা স্পষ্টভাবে এই মুহূর্তে এসে পৌঁছচ্ছে না। বিশ্বনাথদা, আমরা আপনার কথা শুনবো, কিন্তু তার আগে রাজীবদা কিছু বলছেন। আমি একটু আগে বলি, বিশ্বনাথদার জানা উচিত যে আমরা সাধারণত মোটামুটি যারাই জনপ্রতিনিধি থাকি কখনো না কখনো মানে প্রশাসনিক কিছু দায়িত্ব আমাদের এসে পড়ে, কিন্তু নির্বাচনের আগে যখন কেউ ধরুন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বা করবার তার ইচ্ছা প্রকাশ হয়, তখন তাকে কিন্তু এই সমস্ত প্রশাসনিক পদ থেকে তাকে কিন্তু অব্যাহতি নিতে হয়, তাকে পদত্যাগ করতে হয়, তাকে ইস্তফা দিতে হয়। এবং আমি নিজে করেছি, আমি নির্বাচনে লড়ার আগে আমি নিজে 2-3টে সংস্থার দায়িত্ব, আমি একটা স্কুলের প্রেসিডেন্ট ছিলাম, এখনো মনে আছে, একটা রোগী কল্যাণ সমিতিরও চেয়ারম্যান ছিলাম, এবং একটা মানে স্বশাসিত একটা সংস্থার আমি চেয়ারম্যান ছিলাম। আমি যখন ইলেকশন লড়েছিলাম আমাকে বলা হয়েছিল আমি 3টে জায়গা থেকে আমি পদত্যাগ করেছি, এটা নিয়ম। বিশ্বনাথদা
নিয়ম এটা না বলছেন রাজীব দা। আমি কিন্তু অতীতে আমি খুব একটা এরকম উদাহরণ দেখিনি। আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে যেখানে প্রফিট নেই, যেখানে আমি কোনো রকম স্যালারি নিচ্ছি না বা কোনো ধরনের রেমুনারেশন নিচ্ছি না, সেটা কি করে অফিস অফ প্রফিট হয়, এটা আমার প্রশ্ন থাকলো। কিন্তু আমার মনে হয় দুটো কারণে দুটো কারণে দেবের এই সম্ভাবনা আছে। সম্ভাবনা দুটো। সম্ভাবনা এক হলো যে তিনি রাজনীতির থেকে সন্ন্যাস নিতে যাচ্ছেন, এটা সম্ভাবনা এক হতে পারে, যে তিনি আর কন্টেস্ট করবেন না, ফলে এখন পদগুলো ছাড়ছেন একটির পর এক, এটা একটা সম্ভাবনা। দ্বিতীয় সম্ভাবনা হতে পারে, যেটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়, যে দেবের তৃতীয়বার প্রার্থী হওয়া নিয়ে লোকাল লেভেলে কিন্তু কিছু আপত্তি আছে। মানে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের সাথে দেবের একাধিক মতপার্থক্য তোমরা সংবাদ মাধ্যমে দেখিয়েছো। ফলে এইখান থেকে পদত্যাগের মধ্য দিয়ে একটা সেন্টিমেন্ট তৈরি করা, কারণ এখন যারা নির্বাচনটা আপনি সেই আবেগের কথা বলছেন, আমি আসবো বিশ্বনাথ, অবশ্যই আপনার কাছে আসবো, কিন্তু এই মুহূর্তে রাজ্য বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে। সমীকদা, 3টে কমিটি থেকে দেব পদত্যাগ করেছেন। এক, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি পদ, ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ, আর 3, বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদ। কার চুল এলোমেলো, তাতে কার কি এসে গেল? তৃণমূলের পদে থাকার অর্থই হচ্ছে দখলদারি। দেবকে সামনে রেখে পিছন থেকে তাদের দলীয় একাধিপত্য প্রতিষ্ঠা করা। তুমি যে 3টে কমিটির নাম বললে, তার মাঝখানের যে কমিটিতে রোগী কল্যাণ সমিতির হিসাব মতো এই কমিটির চেয়ারম্যান পদে থাকার কথা রীতি নীতি প্রথা অনুযায়ী ঘাটাল বিধানসভার যিনি প্রার্থী মানে বিধায়ক আছেন তার, কিন্তু সেখানেও দেবকে বসিয়ে দেওয়া হয়েছিল। তৃণমূল বিরোধীদের জন্য সামান্য কোনো পরিসর ছেড়ে রাখে না। এখন দেব স্বইচ্ছায় পদত্যাগ করলেন নির্বাচনের প্রাক মুহূর্তে, নাকি পরিস্থিতির বাধ্যবাধকতায় পদত্যাগ করলেন, নাকি তাকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছিল সেই জন্য পদত্যাগ করলেন, এটা নিয়ে বিভিন্ন জল্পনা হতে পারে। কিন্তু এই মুহূর্তে তৃণমূলকে সমস্ত পদই মানুষের কাছে আপদ হয়ে দাঁড়িয়েছে। মানুষ তৃণমূল থেকে পরিত্রাণ চায়, মুক্তি চায়। তৃণমূলের কে কোন পদে থাকবেন, কে কোন পদে থাকবেন না, এই নিয়ে জনমনে কোনো আগ্রহ নেই, কোনো উৎসাহ নেই। আর যেহেতু তাদেরও কোনো উৎসাহ নেই, বিরোধী দল হিসেবে বিজেপিরও কোনো উৎসাহ নেই। ঘাটাল কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী নির্বাচিত হয়ে এই লোকসভায় পৌঁছে যাবেন। ধন্যবাদ সমীকদা। আমরা অবশ্যই এই দিকে নজর রাখবো যে এই বিষয়ে দেব কি প্রতিক্রিয়া দেন। কিন্তু এই মুহূর্তে একটি বিরতি নেওয়ার সময় হয়েছে। বিরতিতে যেতে যেতে আপনাদের দেখাবো বাংলায় বিজেপি বিরোধী জোট না হওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন, আর আজ রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে তৃণমূল নেত্রীর মুখে শোনা গেল একেবারে অল আউট লড়াইয়ের কথা। তিনি বলেন, আমি অল আউট খেলাই খেলবো, অল আউট জিতবো। দেখুন, আমার দিক থেকে কোনো আপত্তি নেই, আমি অল আউট খেলায় খেলবো, অল আউট জিতবো। একলা চলার কথা বলে বিজেপি বিরোধী জোট ভাঙার বার্তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার আবার তাঁর মুখে শোনা গেল অল আউট খেলার কথা। গত কয়েকদিনে কখনো নাম করে, কখনো আবার নাম না করে কংগ্রেসকে বারবার আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী। কয়েক মাস আগে যে রাহুল গান্ধীকে ফেভারিট বলে সম্বোধন করেছিলেন, তাকে বেনজিরভাবে নিশানা করছেন। সেই সঙ্গে বাংলায় জোট না হওয়ার জন্য বারবার দায়ী করেছেন সিপিএমকে। আমরা জোট চেয়েছিলাম, কংগ্রেস করেনি, সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য করবার জন্য। শনিবার রেড রোডের ধর্ণা মঞ্চে তৃণমূল নেত্রীর মুখে শোনা গেল অল আউট লড়াইয়ের কথা। অল আউট খেলবো, খেলাও হবে, খেলতেও হবে, জিততেও হবে। সব রাজ্য এইভাবে যদি এগিয়ে যায়, সব পন্টাল অর্গানাইজেশন যদি এগিয়ে যায়, সব রিজিওনাল পার্টি যদি এগিয়ে যায়, সব ন্যাশনাল পার্টি যদি এগিয়ে যায়, আমি বিশ্বাস করি বিজেপি যদি ভাবে আমি চিরকাল থাকবো, চিরকাল কেউ থাকে না। ওরা অনেক অত্যাচার করেছে, আর না, আর না, আর না, বিজেপি আর না। মমতা বন্দ্যোপাধ্যায় অল আউট খেলবেন না কি খেলবেন, খেলুন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওনার সব নেতারা আউট যে হবে সেটা কেউ সবাই বুঝতে পারছে, সেটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। এবার আউট হয় জনগণ করবে, না হয় কেন্দ্রীয় সংস্থার হাতে ধরা পড়ে জেলের ভেতরে গিয়ে থাকবে। যখন বিজেপির বিরুদ্ধে সবাই একজোট, তখন বিজেপির অংশীদার হয়ে তার স্বার্থ রক্ষার মতো করে কেউ কেউ যখন চলতে চাইছেন, মমতা ব্যানার্জি তাদের হয়ে ব্যাটন ধরে বলছেন আমি একাই 100। আসলে বিজেপির লক্ষ্য হচ্ছে বিরোধী মুক্ত ভারত, ওনারও লক্ষ্য কংগ্রেস বা জাতীয় দলগুলোকে সরিয়ে দিয়ে
আসলে বিজেপিকে সাহায্য করা। কেউ দিচ্ছেন অল আউট আক্রমণের ডাক, কেউ তুলছেন সেটিং এর অভিযোগ। সব মিলিয়ে লোকসভা ভোট যত এগিয়ে আসছে তরজা চাপানোতর ততই বাড়ছে। আশাফুল হোসেন, অনির্বাণ বাগচি ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন একলা চলো, এবার বললেন একেবারে অল আউট লড়ার কথা। আমি পঙ্কজদার কাছে আসবো। পঙ্কজদা, তাহলে আপনাদের হাসি চওড়া হচ্ছে বলুন, কারণ বাংলায় যে বিজেপি বিরোধী জোট না হওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার তো তাতে শিলমোহর পড়লো। না, জোট যে হবে না, কারণ দেখুন জোটের মধ্যে না একটা সহনশীলতা থাকে। আপনি যে পক্ষেই করুন না কেন, সেখানে সহনশীলতার যখন অভাব হয়, আমরা প্রথম থেকে দেখছি আমরা একা পারবো। এই রাজ্যটা যেখানে আপনার শক্তি আছে সেখানে বলছেন এখানে আমি কাউকে ছাড়বো না, তাহলে জোটটা কোথা থেকে হবে? সুতরাং সমূলেই যেটা হবে না, এবং তারপরে হঠাৎ করে খাগড়ের নাম প্রস্তাব করা এবং তারপর সেটাকে কেউ অসন্তুষ্ট হওয়া, জোট থেকে বেরিয়ে যাওয়া, বা কেজরিওয়ালও ইতিমধ্যে বলে দিয়েছেন আমি একলা লড়বো। তাহলে সবাই যদি একলা লড়ে নিজের রাজ্যে যেখানে তার শক্তি আছে, তাহলে জোট হওয়ার কোনো প্রশ্নই আসে না। এবং অল আউট খেলা আমি বুঝলাম না, অল আউট হওয়ার খেলা। না, আমি একটা জিনিস বুঝতে পারছি না যে পঙ্কজদা কোন সহনশীলতার কথা বলছে। এনডিএ জোটে ওনাদের শরিকরা কখন ঢুকছে কখন বেরোচ্ছে, আমি তো মানে পঙ্কজদাকে জিজ্ঞেস করবো যে আপনাদের সহনশীলতা এরকম যে আপনাদের শরিকরাও তো, আপনি নিজেও জানেন না এখন কটা শরিক আছে। আপনি নামগুলো বলুন তো, যে আপনাদের টোটাল এনডিএ জোটের যে 28টা না 36টা কটা দল আছে, তার টোটাল শরিকদের নাম আপনি বলতে পারবেন? আপনি নিজের শরিকদের নামই বলতে পারবেন না। এরকম এনডিএ জোটের অবস্থা, তাদের সহনশীলতা ছেড়ে দিন। আমার মনে হয় আপনারা নিজেদের এনডিএ জোটে বেশি করে ধ্যান দিন, বাদবাকিটা চিন্তা করতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় জানে কিভাবে বিজেপিকে পরাস্ত করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন প্রত্যেক কটা নির্বাচনে, বিগত যতগুলো নির্বাচন দেখুন, সব কটা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন সারা ভারতবর্ষের কোনো নেতা নেত্রী যা করতে পারেননি। বিজেপির বিজয়রথ যদি কেউ আটকে দিয়ে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নীতিশ কুমারও চলে গেলেন, তাহলে আর জোটের ভবিষ্যৎ কোথায় রইল? লোকসভা ভোটের আগে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ধর্ণা মঞ্চ থেকে 21শে ফেব্রুয়ারি বকেয়া টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে হার আটকানোর শেষ মরিয়া চেষ্টা। মুখ্যমন্ত্রীর ঘোষণাকে কটাক্ষ করে এমনই মন্তব্য বিরোধী দলনেতার। টাকা যখন ছিল এতদিন দেননি কেন, প্রশ্ন তুলল সিপিএম। দেখুন, লড়াই তো চলছে, আন্দোলন তো চলছে, সামনেই লোকসভা ভোট। এই প্রেক্ষাপটে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের যে 21 লক্ষ মানুষের 100 দিনের কাজের মজুরি বকেয়া বলে তৃণমূল দাবি করছে, তা তাঁরাই মিটিয়ে দেবেন বলে এদিন ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী। 21শে ফেব্রুয়ারি আমাদের যে 21 লক্ষ 100 দিনের কাজের কর্মচারীদের 3 বছর ধরে টাকা দেওয়া হয়নি, তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। লোকসভা নির্বাচনে হার তো নিশ্চিত, যদি বালির বাঁধ দিয়ে রক্ষা করা যায় সেই একটা শেষ চেষ্টা মমতা ব্যানার্জির, কিন্তু এসব চেষ্টা কাজ দেবে না। লোকসভা ভোটের আগে রাজ্যের তৃণমূল সরকার এবং কেন্দ্রের মোদী সরকারের মধ্যে যে ইস্যুতে সংঘাত চরমে পৌঁছেছে তার অন্যতম হলো 100 দিনের কাজের বকেয়া টাকা। এই ইস্যুতে প্রথমে দিল্লিতে এবং তারপর কলকাতায় রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি ধর্না প্রত্যাহার করতে চাই না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলনেত্রী, তার যা নির্দেশ, তার যা আদেশ আমার কাছে শিরোধার্য। শুক্রবার থেকে কেন্দ্র বঞ্চনার অভিযোগেই দুদিনের ধর্নায় বসেন তৃণমূল নেত্রী, যেখানে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শনিবার সেই মঞ্চ থেকেই 100 দিনের বকেয়া টাকা মেটানোর ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবাসন 11 লক্ষ ক্লিয়ার করেও করেনি। আমি আবাসনেরটা আজকে বলবো না, আমি ঠিক টাইমে আবার বলবো, আমরা বিজেপির প্রতি আমরা ভিক্ষে চাই না, আমরা জয় করতে চাই। আমরা কথা দিলে কথা রাখি। টাকা কোথার থেকে আসবে? মানুষের টাকা, মাটির টাকা, মজুরির টাকা, কাজের টাকা। যত টাকা ঢোকান প্রত্যেকে জানে আমার বাড়ির শিক্ষিত ছেলে বা মেয়ে, আমার ভাই বা বোন এই মমতার দ্বারা চিটেড হয়েছে। পশ্চিমবাংলায় চাকরি নেই, শিল্প নেই,
এবং দুর্নীতি, মমতা ব্যানার্জির এত টাকা চুরি করেছেন। আমাদের রাজ্যে এফসিআইয়ের দেওয়া চালগুলো শাহজাহানরা বাংলাদেশের সাতক্ষীরাতে বিক্রি করেছে। অতএব এই কয়েকশো কোটি টাকা ভোটের আগে দান দিয়ে এটা ঘুষ দেওয়ার কার্যত সামিল। বাকিটা কি করছেন করতে দেন। দেননি কেন এতদিন, 1.5 বছর ধরে? আকাশ থেকে তো কালকে টপ করে টাকাটা পড়েনি, তার টাকাটা আছে এবং টাকাটা ছিল, টাকাটা দেয়া যেত কিন্তু দেননি। 1.5 বছর ধরে বঞ্চিত করেছেন এবং 1.5 বছর পর ঠিক ভোটের সামনে এসে আমি দিয়েছি, আমায় ভোট দাও, রাজনৈতিক স্বার্থে কেন এতদিন দেননি? জল জীবন মিশন প্রকল্পে শুক্রবার রাজ্য সরকারকে 1000 কোটি টাকা দিয়েছে কেন্দ্র সরকার। আশাফুল হোসেন, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি পঙ্কজদার কাছে আসবো। পঙ্কজদা, আপনারা ক্যাগের রিপোর্টকে হাতিয়ার করলেন, বারবার হিসেব চাইছেন রাজ্যর কাছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আটকাতে পারলেন না। 21 লক্ষ শ্রমিক, বঞ্চিত শ্রমিক, তাদের কাছে 21শে ফেব্রুয়ারি তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দেবে রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঘোষণা করলেন। শুনুন, গতকাল উনি ক্যাগ রিপোর্ট নিয়ে বলেছেন, যেটা ওনার বলার কোনো অধিকার নেই। আমি এই জন্যই বলছি, শুধু বলেননি, প্রধানমন্ত্রীকে অভিযোগও করেছেন, চিঠি পাঠিয়েছেন যে ক্যাগ রিপোর্ট দিয়ে আপনারা মিথ্যাচার করছেন। আমি আপনাকে বলি একটা কথা, সংবিধানের 148 থেকে 151 যে আর্টিকেলস, তাতে পরিষ্কার বলা আছে সিএজি রিপোর্ট নিয়ে কোনো প্রশ্ন ট্রেজারি বেঞ্চ বা অপোনেন্ট বেঞ্চ থেকে তোলা যায় না। আপনি সংবিধানের প্রতিটা অক্ষরে লেখা আছে। উনি যেটা করছেন সংবিধান বিরোধী কথা বলেছেন, নাম্বার 1। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যে ডাইভারশন অফ ফান্ড হচ্ছে কিনা এটা উনি বলছেন না। উনি যে টাকাটা 21 লক্ষ লোককে 100 দিনের যে টাকা দেবেন 21 তারিখে, সেটাকে তাহলে যদি সেই ফান্ডে টাকা থাকে তাহলে কি এটা ম্যাচিং গ্রান্টের টাকা? এটা উনি পরিষ্কার করলেন না। অথবা 2021 পর্যন্ত কোনো টাকা বকেয়া নেই, যা আছে 22 এবং 23। ম্যানরেগার যে 27 নম্বর ধারা, তাতে পরিষ্কার যে ক্লারিফিকেশন রিপোর্ট চাওয়া হয়েছে ইউসি, এবং নট ম্যাচিং এবং অন্য খাতে যেটা ম্যানরেগার মধ্যে পড়ে না, সেইভাবে খরচা করা হয়েছে। যথাযথ উত্তর তিনি দিতে পারেননি, তার দপ্তর দিতে পারেনি, সেটাই বারবার উল্লেখ করা হয়েছে। এবং সিএজি রিপোর্টে যে হাতিয়ার করছেন, আমি আবারও বলছি, এটা করা যায় না। পঙ্কজদা যা বলছেন তার রিয়াকশন নেব, কিন্তু রাজীবদার কাছে আমার প্রশ্ন আছে। রাজীবদা, যে দফায় দফায় ধর্ণা, আপনারা মঞ্চেও লিখলেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, মানছি না, মানবো না। গতকাল কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে জেলে যাওয়া উচিত। আজকে টাকা দিয়ে দিলেন, টাকার কথা ঘোষণা করে দিলেন। তাহলে সবাই তো এটাই, বিরোধীরা তো এটাই প্রশ্ন তুলছে যে তাহলে এতদিন কেন সেই ঘোষণাটা করেননি? তাহলে কিসের এই বঞ্চনা? সবটাই ভোটের আগে, সবটাই তাহলে নাটক। না, আমি একটা জিনিস বুঝতে পারছি না। বঞ্চনা তো হয়েছে দীর্ঘ 2 বছর ধরে আমাদের 100 দিনের প্রকল্পের টাকা আটকে রেখে দিয়েছে। শুধু 100 দিনের প্রকল্প নয়, 100 দিনের সঙ্গে সঙ্গে বাংলা আবাস যোজনার টাকা আটকে রেখে দিয়েছে, গ্রামীণ সড়ক যোজনার টাকা আটকে রেখে দিয়েছে, সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা আটকে রেখে দিয়েছে। এবং এটা তো বঞ্চনা। এই যে আজকে পঙ্কজদারা এখানে বসে আছে, পঙ্কজদারা বলুক না, পঙ্কজদাদের নেতা, বিরোধী দলনেতা, তাদের সভাপতি, তারা অনেকগুলো কথা বলেছেন। আমাকে একটু তো সময় দিতে হবে। এবার আমার বক্তব্য হচ্ছে যে এনারা তো ইচ্ছা করে টাকা আটকে রেখে দিয়েছেন, আর এনাদের নেতারাই গিয়ে বাংলার বিরোধী তারা কতটা, তারা গিয়ে বলে আসেন বাংলাকে টাকা দেবেন না। এবার আসছি ক্যাগের কথায়। আমার পঙ্কজবাবু কয়েকটা কথা বলেছেন। আচ্ছা, আমি একটা বলুন তো, যে ক্যাগ যে রিপোর্টটা দিয়েছে, আপনি যদি দেখে থাকেন 2003 সাল থেকে হিসাব চেয়েছে। গতকাল যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2003 থেকে হিসাব দিয়েছে, সেই থেকে সেই সময় থেকে রিপোর্ট চেয়েছে। তারপর তো আপনারা এবার আমার বক্তব্য হচ্ছে, যেটা কালকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে মঞ্চ থেকে বলেছেন যে 2003 সাল থেকে 2011 সাল অবধি তো জবাবদিহি করা আমাদের দায়িত্ব নয়, কিন্তু 11 সাল থেকে 21 সাল অবধি গুনে গুনে যত ইউটিলাইজেশন সার্টিফিকেট, সমস্ত ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে, সবকিছু দেওয়া হয়েছে। এবার আমায় বলুন যে আপনি বলছেন যে 100 দিনের কাজের বকেয়া টাকা, আরে ভাই তাদের তো ন্যায্য মজুরি। এতদিন আপনারা চুপ করেছিলেন কেন? 2 বছরে আমার সময় হয়ে গেল। আমার বক্তব্য 2 বছর ধরে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি কোনো এফআইআর করেছে? which may lead to significant irregularities and potential fraud.
একদম ক্যাগ রিপোর্ট টিএমসি গভর্নমেন্ট বললে উল্লেখ করছে। আপনি বলছেন তো 2002-03 থেকে যেমন উল্লেখ করেছে ক্যাগ, সেখানে টিএমসি গভর্নমেন্ট হুইচ মে লিড টু সিগনিফিকেন্ট ইরেগুলারিটিস এন্ড পোটেনশিয়াল আচ্ছা, এবার ফ্রড, আমাকে একটা উত্তর দিন না আপনি। এবার আমি একটা উত্তর চাইছি আপনাদের কাছ থেকে। এমবেজলমেন্ট অফ ফান্ডস, মানে আত্মসাৎ করা হচ্ছে। আচ্ছা, এবার আমি একটা উত্তর চাইছি আপনাদের কাছে, কোনটা সত্যি আমাকে আজকে এইখানে এই স্টুডিওতে পঙ্কজ দা উত্তর দিক। পঙ্কজ দাদের বিজেপির মন্ত্রী, তিনি নিজে কেন্দ্রীয় মন্ত্রী, লোকসভায় বলছেন ভুয়ো জব কার্ড 10 লক্ষ ধরা পড়েছে, তার মধ্যে প্রথম হচ্ছে 7.5 লক্ষ হচ্ছে উত্তরপ্রদেশ, তারপরে মধ্যপ্রদেশ, আর পশ্চিমবঙ্গে মাত্র ভুয়ো জব কার্ডের সংখ্যা হচ্ছে 6513। এবার বাংলা পথ দেখায় তো আপনারাই বলেন, মুখ্যমন্ত্রীও বলেছেন, রাহুল গান্ধী দুদিন আগে বলে গেছেন যে বাংলাই পথ দেখায়। ইন্দ্রজিতের কাছে আসবে, বাংলা পথ দেখায়, দুর্নীতি মুক্ত করে বাংলা পথ দেখায়। প্লিজ প্লিজ ইন্দ্রজিৎ, আমার প্রথম কথা হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে যেভাবে ঘোষণা করলেন যে আমি দিয়ে দেবো, হোয়াট ডু মিন মাই আমি দিয়ে দেবো? যে মানুষগুলো কাজ করেছে তাদের হকের টাকা পাচ্ছে, মুখ্যমন্ত্রী কাউকে দয়ার দান দিচ্ছেন না। এই দানের অ্যাটিটিউডটা বন্ধ করুন। 100 দিনের কাজের অধিকার সাংবিধানিক অধিকার, আর এইটা 2004 সালে ইউপিএ 1 যখন বামপন্থীদের সমর্থনে কংগ্রেসের সরকার, তখন এনডিএ জোটে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধিতা করেছিল। আজকে বাজেটে বিজেপিরা কমাচ্ছে মনরেগার টাকায়, গত ভোটার অ্যাকাউন্টে কমিয়েছে। এত কথা বলছে কেন বিজেপি তৃণমূলরা? 20 ডিসেম্বর প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বৈঠক হলো, আমাদের রাজ্যের বঞ্চনার প্রতিবাদে টাকা নিয়ে আসবে। আমাদের প্রশ্ন হচ্ছে কেন্দ্র কতটা বঞ্চনা করেছে, কত টাকা পেয়েছেন, কত টাকা জনগণের কাছে কাজের টাকা দিয়েছেন, কত টাকা খেয়েছেন, কত টাকা ঝেড়েছেন, কত টাকা লুট করেছেন, শ্বেতপত্র প্রকাশ করুক তৃণমূল কংগ্রেস। এত বড় বড় কথা কেন? 3 বছর ধরে টাকা পায়নি কেন? জবাব দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। 3 বছর বাংলার মানুষ কাজ করেছে, আপনারা টাকা দেননি। এই অধিকার বাংলার মানুষকে আপনারা কেড়ে নিয়েছেন, এটা আপনারা প্রমাণ করতে হবে তো। আর একটা কথা হচ্ছে মানুষ চুরি করেছে, এগ্রি বোর্ডে এসেছে, এত কথা বলছেন কেন? বাংলার মানুষ জানে, বাংলার মানুষ জানে। এবার রাজীবদা রিঅ্যাকশনটা নিয়ে ইন্দ্রজিৎ আবার আসবো ইন্দ্রজিৎ, একটু রাজীবদা রিঅ্যাকশন। তুমি অনেকক্ষণ বলে ফেলেছো, সময়ের অতিরিক্ত। না না, সময়ের অতিরিক্ত বলে একটা কথা। আমার প্রথম কথা যে হকের টাকা দিচ্ছে না, আরে ভাই আরে এই হকের টাকার জন্য এই অবস্থা কেন হবে? আরে এই হকের টাকাও যে ইন্দ্রজিৎ বলছে, এই হকের টাকা দেওয়ার জন্য এই লড়াই, এই আন্দোলন যদি কেউ করে থাকে সেটা মমতা ব্যানার্জি আর অভিষেক। না না রাজীবদা, প্রশ্নটা একদম ক্লিয়ার, একটাই প্রশ্ন সব ক্ষেত্রে ঘুরে ফিরে আসে যে মানুষের হকের টাকা চুরি হয়ে যাচ্ছে, মানুষের হকের টাকা মানুষ পাচ্ছে না, চাকরি প্রার্থীরা দিনের পর দিন রাস্তার ধারে বসে আছে, যোগ্য চাকরি প্রার্থীরা রেশন চুরি হয়ে যাচ্ছে, চাকরি চুরি হয়ে যাচ্ছে। জনাদেশ পেয়ে তো আপনারাই ক্ষমতায় এসেছিলেন, তৃণমূলকে মানুষ ক্ষমতায় এনেছিল, তাহলে এই অবস্থা হবে কেন? আমার বক্তব্য আপনি বলেছেন আসবো আবার, একটু শেষ করতেই হবে, কিন্তু বিশ্বনাথ আরে একটু শেষ করতেই হবে। এই যে উত্তর দিয়েছে, বলছি যে পাপিয়া 3-4টে সেন্টেন্স আমি বলে শেষ করব। একটা হলো যে রাজ্য সরকার বারবার দাবি করছে, মুখ্যমন্ত্রী দাবি করছে যে টাকা নেই, ট্যাক্স পেয়ারের টাকা তিনি এতদিন ওয়েট করলেন কেন? এই প্রশ্নটা তো আসবে যে আজকেও বলেছেন আমাকে গরিবের সংসার চালাতে হয়। মানে আমার প্রশ্ন হচ্ছে যে টাকা আপনার আছে, তার মানে টাকা আছে, আপনি টাকা এতদিন আটকে রেখেছিলেন কেন? এই টাকাটা তো আপনার গরিব মানুষকে আগে দেওয়ার কথা ছিল। এবং একটা বিরাট সংখ্যক কর্মচারীরা বছরকে বছর আন্দোলন করছে ডিএর জন্য, আপনি তাদের টাকা তো কখনোই মেটাচ্ছেন না। এবং একই সাথে যে প্রশ্নটা যে 100 দিনের কাজে যে দুর্নীতিগুলো হয়েছে, টাকা দিলে কি সব মাফ হয়ে গেল? যারা টাকা মানে 100 দিনের টাকা বিপুল পরিমাণে দুর্নীতি করেছে, সেই দুর্নীতিবাজদের ধরলেন না কেন আপনি? বা কে ধরবে তাহলে? টাকা দিয়ে সব মিটে গেল, সব 7 খুন মাফ হয়ে গেল। এবং চতুর্থ বিষয়টা যে দেখো যে নির্বাচনের আগে এটা কি ভোট কেনা নয়? অর্থাৎ আমার ট্যাক্স পেয়ারের টাকা আছে আমার কাছে, আমার মানে অর্থ কমিশনের টাকা আছে, দিল্লি থেকে দিয়েছে, সেই টাকা আমি নির্বাচনের আগে মানুষকে বন্টন করে দিয়ে বলতে চাইছি যে ভাই আমার পার্টি টাকা দিয়েছে। এই বার্তাটা কিন্তু আমি জনগণের ট্যাক্সের টাকা, কিন্তু মানুষকে তো জনগণের ট্যাক্সের টাকা। বিশ্বনাথবাবু আপনার আমার রাজীবদার কাছে আসবো, আমায় বলতে দিতে হবে। রাজীবদার কাছে বিশ্বনাথ আবার আসবো আপনার কাছে। আমি রাজীবদার কাছে আসবো, শুধু এইটুকুনি বলতে চাইবো, নিশ্চয়ই আপনার মনে থাকবে রাজীবদা, গত মাসে আদালত এই মন্তব্য করেছিল যে দুর্নীতির যে টাকা ইতিমধ্যেই উদ্ধার হয়েছে সেটা যারা ন্যায্য প্রাপক তাদের কাছে যাক, আদালত তাদের কাছে যাবে, তাদের প্রশাসনের কাছে যেতে হবে। আমি একটু অন্য, আপনি একটা প্রসঙ্গে আছে, আমার তো আজকে এই বিতর্ক সভায় খুব হাস্যকর লাগছে।
এতদিন টাকা দেওয়া নিয়ে, বঞ্চনা নিয়ে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নেমেছে যাতে মানুষের ন্যায্য অধিকারটা আদায় করতে পারে। এবং আমরা বারবার বলেছি যে কেন্দ্র চাইলেই টাকা আটকে রাখতে পারে না, এটা হচ্ছে মানুষের অধিকার, মানুষের অধিকার দিতে হবে। এবং তখন আমি দেখতাম এই বিতর্ক সভায় এক একজন এক এক রকম কথা বলতো। আর মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধ বলে আজকে তিনি ঘোষণা করেছেন যে তারপরে বলবেন আপনারা সময় বলবেন না, সবাই মিলে যদি বলেন এবার আমার বক্তব্য হচ্ছে, বিশ্বনাথ এক সেকেন্ড, আমার বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দায়বদ্ধ, তাই তিনি আজকে জনগণের জন্য, শুনুন, এই টাকা কোনো ভিক্ষের টাকা নয়, এই টাকা রাজ্য সরকার, শুনে রাখুন, কোন রকম প্রত্যক্ষ পরোক্ষ কর না বাড়িয়ে রাজস্ব বৃদ্ধি করে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী দফতরে গিয়ে ধর্ণা, সেখান থেকে আপনারা অভিযোগ করেন যে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়, আপনাদের টেনে হিচড়ে বের করে দেওয়া হলো। আমি বলছি এতগুলো পর্যায়ে এতগুলো ধাপে যাওয়ার কি দরকার ছিল? তাহলে তো রাজ্য আগেই ঘোষণা করে দিতে পারত। আমরা অপেক্ষা করেছি, আমরা দেখতে চাইছি যে কেন্দ্র কি করে। আমরা তো একটা পাইনি, কোনো টাকা পাইনি। আমি আলোচনায় আসবো, একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। বিরতিতে যেতে যেতে আপনাদের দেখাবো যে ভারত রত্ন সম্মান পাচ্ছে লালকৃষ্ণ আদবানি। আজ এই ঘোষণা করে বর্ষিয়ান বিজেপি নেতাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখুন, রাম মন্দির উদ্বোধনের 12 দিনের মাথায় রাম মন্দির আন্দোলনের পুরোধা লালকৃষ্ণ আদবানিকে ভারতরত্ন সম্মান দেবার কথা ঘোষণা করল মোদী সরকার। অটল বিহারী বাজপেয়ীর পর এবার লালকৃষ্ণ আদবানিকে দেওয়া হচ্ছে এই সম্মান। শনিবার লালকৃষ্ণ আদবানিকে গোলাপে তোড়া দিয়ে শুভেচ্ছা জানানোর ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, দেশের উন্নয়নে তাঁর বিরাট অবদান। তৃণমূল স্তর থেকে জীবন শুরু করে পরবর্তীকালে উপপ্রধানমন্ত্রী হিসেবে দেশের সেবা করেছেন, সামলেছেন স্বরাষ্ট্র এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের দায়িত্ব। তার সংসদীয় কর্মজীবন আমাদের কাছে দৃষ্টান্ত। পরে ওড়িশার সম্বলপুরের সভা থেকে লালকৃষ্ণ আদবানিকে শুভেচ্ছা জানানোর মোড়কে পরিবারতন্ত্র নিয়ে বিরোধীদের তীক্ষ্ণ আক্রমণ করেন মোদী। भारत के लोकतंत्र को एक पार्टी, एक परिवार की कैद से निकालने के लिए निरंतर संघर्ष किया, सबका मार्गदर्शन किया। उन्होंने परिवारवादी विचारधारा को चुनौती देकर भारत के लोकतंत्र को सर्वसमावेशी और राष्ट्रवादी विचारधारा से जोड़ा। आज उस तपस्या का परिणाम हम सब देख रहे हैं। 9 দশকের গোড়ায় রাম মন্দিরের ইস্যুকে সামনে রেখে দেশ জুড়ে রথযাত্রা করেছিলেন লালকৃষ্ণ আদবানি। সেই সফরে তার সঙ্গী হয়েছিলেন নরেন্দ্র মোদীও। কিন্তু 2020 5ই আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাসের অনুষ্ঠানই হোক কিংবা গত 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন সবকিছুর মধ্যমণি। আর যার রথযাত্রার চাকা বিজেপির রাজনৈতিক ভাগ্য ফেরালো, সেই লালকৃষ্ণ আদবানি ওই দুদিনই ছিলেন অযোধ্যা থেকে অনেক দূরে। এসব মনে করিয়ে বিজেপিকে খোঁচা দিতে ছড়েনি বিরোধীরা। এই রাম মন্দিরকে কেন্দ্র করে আদবানিজিকে ডাকাও হয়নি, তিনি উপেক্ষিত ছিলেন। নরেন্দ্র মোদীর কাজকর্ম আদবানিজি পছন্দ করেন না বলেই বিজেপি সূত্রে খবর তাকে কার্যত রাজনীতি থেকে বিদায় নিতে বাধ্য করেছিলেন নরেন্দ্র মোদী। এখন ক্ষুব্ধ আদবানিকে ভারতরত্ন দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা হলো, সান্ত্বনা পুরস্কার হিসেবে ভারতরত্নকে ব্যবহার করা হলো। মার্গদর্শক মণ্ডলীতে পাঠিয়ে যে আদবানিকে ভুলিয়ে দেবার চেষ্টা করা হয়েছিলেন যেন গোটা বিজেপিতে একটাই নাম থাকে, নরেন্দ্র মোদী। সেই আদবানিকে এমন ভয় পাওয়া পেলেন যে রাম মন্দির উদ্বোধনের দিন তাকে ডাকলেন না, তার বয়স হয়ে গেছে বলে। যদি আদবানি যান তাহলে ওখানে হাইলাইটেড হয়ে যেতে পারেন আদবানিজি, সেটা মোদিজি চান না। রাষ্ট্রপতি আসবেন চান না, তাতেও সমস্যাটা মিটছে না। সামনে ভোট, বিজেপির কপালে দুঃখ আছে। এখন তাই আবার ঝেড়ে পুছে ভারতরত্ন দিয়ে লালকৃষ্ণ আদবানিকে নিয়ে এসে ভোটের স্বার্থ খোঁজার চেষ্টা করছেন। ভারতরত্ন সম্মান প্রাপ্তির বিষয়ে বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি জানিয়েছেন, ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে এটা আমার সম্মান নয়, বরং এটা আমার নীতি আদর্শের সম্মান।
সারা জীবন ধরে যে আদর্শ আমি মেনে চলার চেষ্টা করেছি। বিজন চক্রবর্তী, অর্ণব মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পাচ্ছেন লালকৃষ্ণ আদবানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন। আমি পঙ্কজদার কাছে আসব। পঙ্কজদা, 2020-র 5ই আগস্ট রাম মন্দিরের শিলান্যাস হলো যেদিন, 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হলো। অযোধ্যা থেকে লালকৃষ্ণ আদবানি সেদিন এই দুটো দিনই অনেক দূরে ছিলেন। এখন কি ভোটের স্বার্থে, যেটা বিরোধীরা বলছেন? না, বিষয়টা তা নয়। আপনাকে বুঝতে হবে এই মুহূর্তে আদবানিজির বয়স 96 বছর, নবতিপর একটা মানুষ। তাকে আপনি নিয়ে এসে এই রকম একটা ক্রাউডের মাঝখানে, তার এটা তো হেলথ হ্যাজার্ডও হতে পারে। আমি আদবানিজিকে আপনি যখন ভারততন্ত্র দেওয়া হচ্ছে, একটাই কথা, উনি পরিবারতন্ত্রের বিপক্ষের কথা বলছেন। যখন 88টা আসন পেয়েছিল সেদিনকে টেলিভিশন সাক্ষাৎকার একটি কথা বলেছিলেন, আই উড লাইক টু ডিস্ট্রয় দ্য নেহেরু ডাইনাস্টি ফ্রম ইন্ডিয়া। পরে মনে পড়লো সেটাই বলছেন বিরোধীরা। হ্যাঁ, রাজীব, মনে হয় পঙ্কজদাদের স্বীকার করা উচিত, দীর্ঘদিন ধরে তাকে আড়ালে রাখা হয়েছে এবং যত্ন করে রাখা হয়েছে শুধু ফুলের স্তবক গিয়ে দিয়ে আসার জন্য। মানে তার যা প্রাপ্য সম্মান পাওয়ার ছিল, আমি তো শুনেছিলাম একবার হয়তো উনি ইচ্ছাও প্রকাশ করেছিলেন হয়তো যদি কেউ রাষ্ট্রপতি করে, সেটাও তাকে করা হয়নি। সুতরাং এখন ভোটের মুখে শুধুমাত্র একটা বলতে পারেন যে ভোটের বৈতরণী পার করার জন্য, মানে এখানেও বুঝতে হবে বিজেপির যে কি করুণ অবস্থা, এটাও প্রমাণ হচ্ছে আগামী দিনে। ভোট বৈতরণী পার করার জন্য এনডিএ এবং বিরোধী জোট ইন্ডিয়া এর কি সমীকরণ তৈরি হয় এবং কি ছবি সামনে আসে, অবশ্যই আমাদের নজর থাকবে। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি।